Uh, Today I'm going to talk about lecture on 21 practical use of passive voice for on. Here you can see কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে। আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস দুই প্রকার: অ্যাক্টিভ এবং প্যাসিভ। কি বলছি? অ্যাক্টিভ এবং প্যাসিভ। মনোযোগ দেন। অ্যাক্টিভ ভয়েসটা কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে, অথবা সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। ফর এক্সাম্পল, হি রিডস আ বুক, শি ড্রিউ আ পিকচার, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই বাক্যগুলোতে সাবজেক্ট কিন্তু অ্যাক্টিভ। সে পড়ে, সে ছবি এঁকেছিল, তুমি কাজটা করেছো। অর্থাৎ হি, শি, ইউ এগুলো অ্যাক্টিভ। আর প্যাসিভ কি? সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝায়, তবে তাকে প্যাসিভ বলে। আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ইজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এখন এই যে আ বুক, আ পিকচার, দ্য ওয়ার্ক, এগুলো সাবজেক্টে আছে, অর্থাৎ এগুলো ইনঅ্যাক্টিভ, এগুলো বস্তুবাচক ওয়ার্ড, এগুলো কাজ করতে পারে না। সো ইজ রেড, অজ ড্রন, হ্যাজ বিন ডান, এগুলো হচ্ছে টেন্সের প্যাসিভ সেন্সের স্ট্রাকচার। বাট আমি এইভাবে আপনাদেরকে প্যাসিভটা শেখাবো না, অর্থাৎ এই যে বাই হিম, বাই হার, বাই ইউ, এভাবে না। আর অর্থাৎ বাই ছাড়া প্যাসিভের ব্যবহার কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। দ্যাটস মিনস ডিরেক্ট ইউজ অফ প্যাসিভ। এখানে কিছু রুলস আছে, এগুলো আমি আগে একটু দেখাই দিই, তারপরে আমি সব মেইন জায়গাটি নিয়ে আলোচনা করব। দেখেন, বলছে ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য: প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট এর ভয়েস চেঞ্জ হয়ে থাকে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, এখানে কিছু রুলস আছে, এগুলো অনেকেই পড়ছেন বা জানেন, বাট এটা আমি দেখাই দিচ্ছি আপনাদের, কিন্তু এই ওয়েটা আমি ফলো করব না। আবারও বলছি, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্লাস এক্সটেনশন অতিরিক্ত অংশ অর্থ যেটা সেটা বসাতে হবে। প্রিপোজিশন বাই, উইথ, অ্যাট এগুলো বসে। অ্যাক্টিভ এর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। তাহলে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন। ভয়েস চেঞ্জিং এর সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম সমূহ, যেমন আই এর অবজেক্টিভ ফর্ম মি, দে থাকলে দেম, হি থাকলে হিম, উই থাকলে আজ, এগুলো হচ্ছে প্রোনাউনের ফর্মের চেঞ্জ। এবং এখানে টেন্সের ফাংশনেরও পরিবর্তন আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, প্যাসিভ হচ্ছে অ্যাম, ইজ, আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। সো এই চেঞ্জিংটা আমরা দেখবো, আমরা বুঝবো ভালোভাবে। কিন্তু এই জায়গাটা বোঝার আগে, এটা আমি দিব আপনাদের, এই জায়গাটা বোঝার আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্যাসিভের সেন্সটা কি বুঝতে হবে, প্যাসিভটা অ্যাকচুয়ালি কেমন, অর্থাৎ ডিরেক্ট প্যাসিভ যেটা। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। হ্যাঁ, মনে করেন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? এখন ক্লাসটা নেওয়ার আগে আমি যদি আপনাদের গ্রুপে একটা নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা ইংলিশে কিভাবে বলবো? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি এরকম বলবো যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এই যে বাক্যটা লিখলাম, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এটা কোন টেন্স, আপনি এক বাক্যে বলবেন যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। যারা টেন্স বোঝেন তারা বলতে পারবেন, কি বলবেন? এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এখন এই কথাটা আমি এইভাবে না বলে যদি একটু ঘুরায় বলি, অর্থাৎ ক্লাস আমি না নিয়ে যদি আপনাদেরকে অন্য একটা টিচারের ক্লাস করতে দেই, অন্য একটা টিচার যদি আপনাদের ক্লাস নেয়, বা আমার গ্রুপে যদি অন্য একজন মডারেটর থাকে, যদি এইভাবে কথাটা বলে, আপনাদের ক্লাসটি আজ রাত 10টায় নেওয়া হবে, এই বাক্যটা ইংলিশে কি হবে? কি বললাম? এখানে ফোকাসটা কার উপর হচ্ছে? ক্লাসের উপর।
আপনার দরকার কি ক্লাস, কোন টিচার নিল বা না নিল এটা দরকার না। আপনার দরকার ইংরেজিটা শেখা, ক্লাসটা করা। আপনার ল্যাঙ্গুয়েজটা শিখতে পারলে হলো, সেটা যার কাছ থেকে হোক। আপনি এই যে এখানে আসছেন ক্লাস করতে, এখানে প্রায়োরিটি কার উপর দিচ্ছেন, আমার উপর না ল্যাঙ্গুয়েজটা শেখার উপর? ল্যাঙ্গুয়েজটার উপর। তাহলে আমি যদি নোটিশ দিতে একটু দেরি করি, অনেকে ইনবক্সে লেখেন না, আজকে কি ক্লাস হবে, আজ কখন ক্লাস হবে, স্যার আজকের ক্লাস কখন শুরু হবে, এই কথাগুলো আপনারাই বলেন ইনবক্সে। অনেক আছে, হোয়াটসঅ্যাপে আমি দেখাতে পারি। তো এই যে কথাগুলো না, প্রত্যেকটা কথা প্যাসিভ রিলেটেড বা, অর্থাৎ এই যে প্যাসিভ, এর ট্রান্সলেট আপনি করতে যান ইংলিশে, আপনি পারবেন না। যেমন কি, কি বাক্যটা বললাম যে আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, আপনি বলছেন স্যার আপনি তো এখনো লিংক দেননি, ইউ ডিডেন্ট গিভ আস লিংক, সো আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, এরকম বলেন না? বলেন তো এই বাক্যটা ইংলিশে কিভাবে, কেউ বলতে পারেন? আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, এটা ইংলিশে করেন দেখি কেমন কেমন পারেন আপনারা, দেখুন। Now, when will our class be taken? Sir, our class will be held. আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, আর কেউ, মেয়েরা কেউ বলেন ইংলিশটা কি হবে আমাদের। এই কথাটা আপনি ইংলিশে বলবেন, আপনি বাংলায় বলেন কিন্তু আমাকে, আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে। হুম? So when was our class will be started? Our class be taken. আমাদের Class start today. বা আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, না হয়নি, শোয়েব খান। আর কেউ? When will our class will be taken? When will our class be today? Our will be our class. When will our class be taken? হ্যাঁ, এসকে তৌসিফ বা তাহিরা, আপনাদের বাক্যটা হয়েছে, অনেক ধন্যবাদ। দেখেন এই যে ক্লাস, এই যে কথাটা, এটাকে যদি আমি রিভার্স করি যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, ইওর ক্লাস এই যে সাবজেক্ট, এখন ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? না। কেউ একজন ক্লাসটা নিবে, বাট যে নিবে তাকে মেনশন করা হচ্ছে না, জাস্ট ফোকাসটা ক্লাসের উপর করা হচ্ছে, যেটা তো ইনঅ্যাক্টিভ। এই জন্য সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ হয়, আমার ফিউচারেই কথা বলতে হচ্ছে, তো সেই ফিউচার ইনডিফিনিট টেন্সের ওই প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে শ্যাল বা উইল বি প্লাস ভি থ্রি। সো ইউর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. আপনাদের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। এবার আমি যদি কোশ্চেনটা ওই যেটা বললাম যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, জাস্ট আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, হোয়েন উইল আওয়ার ক্লাস, এরপরে বি, এরপরে টেকেন, তারপরে টুডে। এখানে কোনো বাই মি বাই হিম এগুলো কিছু বসাইনি কিন্তু। তাহলে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে বাক্যটা আমি লিখলাম, এই ধরনের বাক্য আমরা বাংলায় কিন্তু হর হামেশা বলি রেগুলার লাইফে, একজনের সাথে আরেকজন বিভিন্ন কনভারসেশনে কথা বলি। কিন্তু ইংলিশে এই প্র্যাকটিসটা কতজনের থাকে, কতজনের, অনেকে গ্রামেটিক্যালি ফাংশন বুঝলেও ইনস্ট্যান্টলি বাংলা একটা কথা ভেবে এই প্যাসিবিলিটেড বাক্য মুখের উপর কতজন ইংলিশে নিয়ে আসতে পারে। সো এই প্র্যাকটিসটা আমাদের লাগবে। হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। হ্যাঁ, যেমন মনে করেন আপনি একটা বাইরের কান্ট্রিতে গেলেন, ফর এক্সাম্পল আপনি ইংল্যান্ডে চলে গেলেন, এখন লন্ডন শহরে গিয়ে আপনার কিছু মাছ কেনা দরকার। দেখেন আপনি যখন বাইরের একটা দেশে যাচ্ছেন, আপনি সেই দেশের ল্যাঙ্গুয়েজটা শিখে যান, তাই না? এখন সবাই তো পারফেক্টলি ল্যাঙ্গুয়েজ শিখতে পারে না। আপনি যদি ভাষা ভাষা ল্যাঙ্গুয়েজও শেখেন, কমিউনিকেশন চালিয়ে নেওয়া যায়, বা কেউ কোনো কথা বললে, প্রশ্ন করলে আপনি তার উত্তর দিতে পারেন, ইয়েস নো ভেরি গুড, যেভাবে হোক একভাবে কমিউনিকেশন চালানো যায়। কিন্তু ভালোভাবে ল্যাঙ্গুয়েজ না জানলে, আপনি যখন কোনো কিছু জানতে চাইবেন, আপনার যখন কোনো ইনফরমেশন লাগবে, আপনি যখন ওই দেশের নেটিভস কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন, তখন তো পারফেক্ট ওয়েতে একটা কোশ্চেন মেনটেন করতে হবে, কোশ্চেন অর্ডার করতে হবে, অর্থাৎ কোশ্চেনটা সাজাতে হবে।
কারেক্ট ওয়েতে সাজিয়ে বলতে হবে, তা না হলে সে বুঝবে কিভাবে আপনি কি বলতে চাচ্ছেন। তো এখন আপনি মনে করেন লন্ডন শহরে গেছেন, এখন আপনি মাছ কিনবেন, এখন সুপার শপে না গিয়ে একটা মাছের বাজার থেকে মাছ কিনবেন, ও প্র্যাকটিক্যালি বোঝেন। তো ওই দেশে নেটিভস কাউকে জিজ্ঞাসা করছেন যে এক্সকিউজ মি, could you please tell me, or can you please tell me, I need to buy some fish, I need to buy some fish, আমার কিছু মাছ কেনা দরকার। তো এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? could you please tell me, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আপনি বলছেন এক্সকিউজ মি, I need to buy some fish, so could you please tell me, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আপনার একটা অকেশনের জন্য, একটা অনুষ্ঠানের জন্য আপনার ফুল লাগবে। আপনি হঠাৎ করে শহরে, গ্রামে থাকেন, আপনি শহরে আসছেন ফুল কিনতে। তো অনেকে জিজ্ঞাসা করেন না যে এই বাজারে ফুল বিক্রি হয় কোথায়, কোথায় ফুল পাওয়া যায়, এরকম বলি না আমরা। আমরা কিন্তু এইটা বলি না যে কারা ফুল। আপনি যদি বলেন যে কে মাছ বিক্রি করে, হু সেলস ফিশ, কিন্তু আপনার আপনার দরকার কি এখানে? আগে এই জিনিসটা বুঝতে হবে, আপনি গুরুত্বটা কার উপর দিচ্ছেন, ফোকাসটা কার উপর। আপনার দরকার কি, মাছ না মাছের বিক্রেতা? মাছটাকে দরকার, হচ্ছে মাছ তো নিজে নিজে বিক্রি হতে পারে না, সেটা তো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকতেছে। মাছটাকে কেউ একজন বিক্রি করবে, বাট যে বিক্রি করবে সে করুক, তাকে আপনার দরকার নেই। আপনার দরকার কি, মাছটা। ফোকাসটা কার উপর, মাছের উপর। সাবজেক্টে কাকে রাখবেন, মাছকে। তাহলে এই সাবজেক্টটা হচ্ছে আমার ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, তখন আমার প্যাসিভের স্ট্রাকচার হয়। তাহলে কি বললাম বলেন তো, যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় আমাকে বলতে পারেন? তাহলে এই কথাটা আমার ইংলিশে কি হবে? যে কেউ এটা করতে যাবেন দেখবেন প্রবলেম ফেস করবেন, বেঁধে যাবে প্রথমবার। কারণ এগুলো প্যাসিভ, এই প্যাসিভ রিলেটেড বাক্য আমরা ইনস্ট্যান্টলি ট্রান্সলেট করতে পারি না প্র্যাকটিস না থাকার কারণে। বলেন তো কি হবে, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? দেখেন, এইভাবে ইন ডিটেলসে প্যাসিভ কেউ শেখাবে না। ভালোভাবে শিখে যান এই লেসনটা, কারণ এটা অনেক কাজে লাগবে। এটা অনেকেই জানে না যে এই প্যাসিভ সম্পর্কে অনেক বড় একটা দুর্বলতা থাকার কারণে আমরা এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি না। অনেকেই মনে করে কি, যে আমি তো টেন্স জানি, আমি তো গ্রামার বুঝি, ভার্বের ব্যবহার বুঝি, তারপরেও আমি প্র্যাকটিক্যালি স্পিকিং করতে গেলে বা ফ্রি হ্যান্ডে কিছু লিখতে গেলে আমি পারি না। আমি কেন পারতেছি না, আমার সমস্যাটা কোথায় হচ্ছে? এখানে এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে যে এই সমস্যাটা হয়, এটা অনেকে জানে না, এটা ধরতেই পারে না। অনেকে ভাবে এই কথাটা বাংলায় ভাবতেছি, ইংলিশে বলতে পারতেছি না, কেন পারতেছি না? সেই কথাটা যে প্যাসিভ রিলেটেড, এই জিনিসটাই সে জানে না। অর্থাৎ এই প্যাসিভ ভয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বড় একটা জায়গা দখল করে আছে, এবং যেটার প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে স্টুডেন্টসরা রাইটিং এবং স্পিকিং এ দুর্বলতা বোধ করে, দুর্বলতা ফেস করে, তারা ভালোভাবে ওভারকাম করতে পারে না। কারণ কি, আপনি যে কোনো কোচিং সেন্টারে যান, যে কোনো টিচারের কাছে যান, প্যাসিভ সবাই শেখাবে। সবাই জানে যে প্যাসিভ ভয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, একটা একটা গুরুত্বপূর্ণ টপিক। বাট আমরা প্যাসিভটা কিভাবে শিখি, ট্রান্সফরমেটিভ ওয়েতে। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। এবার আমি যদি বলি এটা প্যাসিভ করেন, তো এইটা সবাই পারবেন, যে রাইস ইজ ইটেন বাই হিম। হ্যাঁ, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, V3 বসবে, বাই হিম বসবে। সো এইভাবে করালে, এইভাবে বললে আপনারা অনেকে সবাই বুঝতে পারবেন, কারণ সবাই এইভাবে করে আসছেন যারা এটা চর্চা করেন। কিন্তু আমি এইভাবে করাবো না, আমি বলছি প্র্যাকটিক্যাল ব্যবহারের কথা। যে বাক্যটা বললাম, যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, ইংলিশ কি হবে balen তো? Fish. Fish in this nadi. Please tell me where fishes. Where can I get fish? Please tell me where fishes are sold in this market. Tell me. ফিশেস, ফিশেস বলা লাগে না, ফিশ এর প্লুরাল ফর্মও ফিশই হয়, ঠিক আছে? ফিশেস বলা লাগে না। তো দেখেন, একটা কথা আমি আপনাদেরকে একটু বলি, এই বাক্যটা ইংলিশে এরকম হবে যে ওয়ার আর ফিশ সোল্ড, সেল মানে বিক্রি করে, পাস্ট পার্টিসিপল সোল্ড ইন দিস মার্কেট। তাহলে ইংলিশটা আমার কি হচ্ছে, যে আমি একজনকে জিজ্ঞাসা করছি, নেটিভ ব্রিটিশ কোনো পার্সনের কাছে, যে এক্সকিউজ মি, I need to buy some fish, so could you please tell me where are fish sold in this market?
Could you please tell me where are fish sold in this market? অর্থাৎ আগে ডাব্লিউএই সর্ট, দেন অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। ওকে, সো এই যে আর প্লাস সোল্ড, এটা কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, মাস বিক্রি হয়, তাহলে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড। তো এই যে বাক্যটা লিখলাম, বলছেন এই প্র্যাকটিসটা কতজন ইনস্ট্যান্টলি মানে মুখের উপর রাখতে পারে, কতজনের এরকম বাংলা কিন্তু আমরা বলি হর হামেশা, বাট ইংলিশে কতজন আমরা বলতে পারি না, সঠিক অর্ডার মেনটেন করে সেন্টেন্স গুলো তৈরি করতে পারি না। এই জন্যই আমরা ইংলিশে ঢুকবো। যেটা আপনাদেরকে বলছি, আমরা নিজেরাও জানি না যে এই প্যাসিভ কত বড় একটা জায়গা দখল করে আছে এই ল্যাঙ্গুয়েজে, এবং এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে বা লিখতে গেলে প্রবলেম ফেস করি। আমরা মনে করি আমি সব পারতেছি, পেরেও পারছি না, শুধুমাত্র প্যাসিভ না জানার কারণে। আমি এতদিন আপনাদের প্র্যাকটিস করিয়ে আসছি, হি ড্রাইভস এ কার, শি সিংস আ সং, আই ইট রাইস, উই প্লে ফুটবল, ইউ ডু দা ওয়ার্ক। এগুলো সব অ্যাক্টিভ, কিন্তু এখন আমাদের অ্যাডভান্স লেভেলে আসতে হবে, অর্থাৎ এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। প্যাসিভ মানে কি? যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ। মনে করেন আপনি শহরে থাকেন, হঠাৎ করে গ্রামে আসছেন। এখন আহ আপনাদের গ্রামে নতুন একটা মসজিদ তৈরি করা হয়েছে। এই যে মসজিদটা তৈরি করা হয়েছে, বোঝার চেষ্টা করেন, আপনি আপনার এক ফ্রেন্ডের সঙ্গে নামাজ পড়তে গেলেন। এখন আপনার বন্ধুকে জিজ্ঞাসা করছেন, বাহ, খুব সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে তো আমাদের গ্রামে, ইটস আ ভেরি বিউটিফুল মস। হ্যাঁ, তো এটা খুব সুন্দর একটা মসজিদ। তো আপনার বন্ধুকে বলছেন যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আপনি দেখছেনটা কি? মসজিদ। আপনার দরকার কি? মসজিদ। কে তৈরি করেছে, কারা তৈরি করেছে, এটা কি দরকার? না। তো এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, এরকম একটা কথা আপনি ওকে বললেন। এটা আপনার ইংলিশে কি হবে? এই মসজিদটি কবে তৈরি করা হয়েছে, বলতে পারেন ইংলিশ কি হবে? Where has the mosque been built? Is এই বাক্যটার ইংলিশটা হচ্ছে এরকম হবে, when has the mosque been built, been built, when has the mosque been built, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। আমি যদি এটাকে আরেকটু চেঞ্জ করি, অর্থাৎ বাংলাটা যদি এরকম হয়, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, তখন পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এরকম হয়, when was the mosque built। অজার প্লাস ভি থ্রি, এটা পাস্ট ইনডিফিনিট প্যাসিভ স্ট্রাকচার। ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড, এর মানে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। আর ওয়েন ওয়াজ দ্য মস বিল্ড, কবে তৈরি করা হয়েছিল। তো এই যে বাংলাগুলো আমি বলছি, বাংলাগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এগুলো খুবই প্র্যাকটিক্যাল না? এই ধরনের বাংলাগুলো আমাদের ব্যবহার করতে হয় না বিভিন্ন জায়গায়, আমাদের ডে টু ডে লাইফে করতে হয়। কিন্তু ইংলিশে এদের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কিন্তু কথা বলতে পারি না। অর্থাৎ এখানে কিন্তু আমি ওই বাই মি, বাই হিম, বাই হার এগুলো কিছু বসাচ্ছি না। আমি আরেকটা বাক্য দেখাই, আরেকটু প্র্যাকটিক্যালি বলি। মনে করেন আমি আমার অফিসে বসে এখন ক্লাস নিচ্ছি, এখন আমার বাসায় আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। এখন আমি বাসায় আমার মায়ের কাছে ফোন করলাম, আমি ফোন করে বলছি যে আহ, আমার বাসায় একটা কাজের লোক আছে, ফর এক্সাম্পল তার নাম রহিমা। তো আমি কল দিয়ে বললাম মাকে যে রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার বেডরুমটা তো পরিষ্কার করা দরকার ছিল। তো রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? এই যে কথাটা বললাম না, আমার ঘরটা পরিষ্কার করার দরকার ছিল, এটাও কিন্তু প্যাসিভ, জানেন? এটাও প্যাসিভ। যেমন মাই বেডরুম, মাই বেডরুম নিডেড, বা দরকার ছিল, আমি এখানে ওয়াজ ব্যবহার করতে পারি। তো এই যে কথাটা, মাই বেডরুম ওয়াজ নিডেড টু ক্লিন,
আমার বেডরুমটা পরিষ্কার করার দরকার ছিল, অথবা নিড টু বি ক্লিনড, এটাও বলা যায়। মানে মরাল ভার্বের যখন প্যাসিভ করা হয়, তো এভাবে করা যায়। তো যাই হোক, অজ নিডেড, এটা বলা যায়, অথবা আমি এইভাবে কথাটা বলতে পারি যে নিডেড টু বি ক্লিন, এটাও হয়। এই যে মাই বেডরুম নিডেড টু বি ক্লিন, নিডেড টু প্লাস বি প্লাস ভিথিং, অর্থাৎ সেমি মডালের প্যাসিভ এইটা মেনটেন করে। তো যাই হোক, এখন আমি মাকে বলছি যে রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে। তখন আমার ইংলিশটা কেমন হয় দেখেন। আমার রহিমা একটা মেয়ে যে আমার বাসার কাজের লোক, এখন আমি তাকে মেনশন করে কথাটা বললাম, এটা কিন্তু আমার অ্যাক্টিভ, কারণ সাবজেক্ট অ্যাক্টিভ আছে, রহিমা করছে কিনা, অর্থাৎ হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। এখন উত্তরটা যদি হয়, আমার মা যদি ওই পাশ থেকে বলে যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে, তাহলে আমার ইংলিশটা কি হবে, যে রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম, রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম, রহিমা ঘরটা পরিষ্কার করেছে। এখন দেখেন, আমি এই যে আমার বাসায় ফোন দিলাম আমার মায়ের কাছে, আমি ফোনটা কেন দিলাম, কিসের জন্য দিলাম, রহিমার খোঁজ নেওয়ার জন্য, নাকি ঘরটা পরিষ্কার করলো কিনা সেটা জানার জন্য। অর্থাৎ গুরুত্বটা কি রহিমার উপর না ঘরের উপর? গুরুত্বটা কিন্তু আমি ঘরের উপর দিচ্ছি। আমি ফোনটা কেন দিলাম, আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেটা জানার জন্য। তাহলে আমার এই জায়গাটাতে দেখেন কি হচ্ছে, আমি যদি এটাকে একটু চেঞ্জ করি, অর্থাৎ আমি যদি মাকে ফোন দিয়ে এইভাবে বলি যে আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, বা জাস্ট ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, আমার দরকার আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেটা জানা। সেটা আমার মাও করতে পারে, আমার বোনও করতে পারে, আমার ভাইও করতে পারে, আমার কাজের মেয়েও করতে পারে, যে করে করুক, একজন করলে হলো। তাহলে আমি এটা কি বলতে পারি, হ্যাজ দ্য রুম, অর্থাৎ এখানে সাবজেক্ট মানে অ্যাক্টিভ যে পার্সন এটাকে মেনশন করলাম না, হ্যাজ দ্য রুম বিন ক্লিন, কি বললাম, এখানে কোনো বাই মি বাই হিম বসাইনি কিন্তু। হ্যাজ দ্য রুম বিন ক্লিন, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, দেখেন হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার। ওই পাশ থেকে আমার মা যদি উত্তর দেয় যে হ্যাঁ ঘরটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিন, অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। এই প্যাসিভ আমাদের খুবই ভালোভাবে বুঝতে হবে। অনেকেই আছেন না যারা বাইরের কান্ট্রিতে থাকেন, সৌদি, ওমান, কাতার, দুবাই, বা বাইরের যে কোনো দেশে আপনি সেখান থেকে টাকা পয়সা ইনকাম করে টাকা পাঠান, বাংলাদেশে বাড়ি করেন। তো মনে করেন আপনি একটা বাড়ি তৈরি করছেন বাংলাদেশে, আপনি বাইরের কান্ট্রিতে থাকেন, এখন আপনার ইঞ্জিনিয়ার বা আপনার কন্ট্রাক্টর আছে। এখন আপনি অনেক সময় খোঁজ নেন না, যে কি ইঞ্জিনিয়ার সাহেব, কন্ট্রাক্টর সাহেব, আমার বাড়ির কাজ কত দূর, দরজা জানলাগুলো কি কমপ্লিট হয়েছে, বাড়িটি কি রং করা হয়েছে, এই এই যে কথাগুলো বলছি না, এই সব প্যাসিভ রিলেটেড। মানে আমরা নিজেরাও জানি না আমাদের ডে টু ডে লাইফের কত কথা আমরা এই প্যাসিভ মেনটেন করে বলে থাকি এভরি সিঙ্গেল ডে। বাট ইংলিশে এদের ডিরেক্ট প্র্যাকটিস না থাকার কারণে, প্রপার প্র্যাকটিস না জানার কারণে, না করার কারণে আমরা কিন্তু ইংলিশে কথা বলতে গেলে প্রবলেম ফেস করি। কারণ অনেক, আমাদের মাদার টাং কি বাংলা, উই আর ইউজ টু টকিং ইন বেঙ্গলি। সো আমরা মোস্ট অফ দ্য টাইম প্রাইমারি লেভেলে ইংলিশে কিছু লিখতে গেলে বা বলতে গেলে ব্রেইনে কিন্তু আগে বাংলাটা চলে আসে, আমরা আগে বাংলাটা ভাবি, দেন কনভার্ট করে ইংলিশে সেটা লেখার বা বলার চেষ্টা করি। তাই না? ঠিক কিনা? আমাদের ব্রেনে আগে কি চলে আসে বলেন, বাংলাটা আসে না, দেন আমরা ইংলিশে সেটা কনভার্ট করি, টেন্স টেন্স এইসব মেনটেন করে সাবজেক্ট। কিন্তু এই প্যাসিভ রিলেটেড যে বাক্যগুলো, এগুলো যখন বাংলায় আপনার ব্রেনে আসবে, আপনি তো কোনোভাবে কোনো টেন্স অ্যাপ্লাই করে কোনোভাবে আপনি ইংলিশে করতে পারবেন না, কারণ আপনি তো এটার প্র্যাকটিক্যাল ব্যবহার জানেন না। এই জন্য বলছি এটা জানতে হবে। বুঝতে পারছেন প্যাসিভের সেন্সটা কেমন তাহলে?
যে এক্সাম্পল গুলো দিলাম, ক্লিয়ার? এবং প্যাসিভ কতটা ইম্পর্টেন্ট বা দরকার, আমাদের প্যাসিভ ভয়েস শেখাটা কতটা দরকার, এটা বুঝতে পারছেন? এদের সম্পর্কে মানে ওই ট্রান্সফরমেটিভ ওয়েতে না, আমরা কি করব, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শিখবো। আমরা কিন্তু এখন থেকে একদম প্র্যাকটিক্যাল জায়গাটাতে মুভ করছি। এই যে ক্লাসগুলো কেউ মিস করবে না, প্রত্যেকটা ক্লাস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। এখন থেকে যে ক্লাসগুলো হবে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমরা যাচ্ছি। তো যেটা বলছি সেটা হচ্ছে প্যাসিভের গুরুত্বটা আমাকে আগে বুঝতে হবে, যেটা কতটা গুরুত্বপূর্ণ। সেটা বুঝতে পারলে এটার প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা শিখতে পারবো। আর প্র্যাকটিক্যাল ব্যবহারটা শিখতে পারলে রাইটিং বা স্পিকিং আপনি ইমাজিন করতে পারবেন অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে যারা ইংলিশে অনার্স মাস্টার্স করছেন, ইংলিশে লিখতে হয়, আর ইভেন যারা পাবলিক ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, বা ইংলিশে যাদের বিভিন্ন আর্টিকেল লিখতে হয়, ব্লগ লিখতে হয় রিটেন ইংলিশে, যে কোনো সাবজেক্টে আপনি পড়াশোনা করেন না কেন, আপনি যখন কোনো একটা ব্রড কোর্সে আপনি যখন ইংলিশে লিখবেন, তখন এই প্যাসিভের যে কত ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে হয় আপনি জানেন। তো এটা ভালোভাবে এই জন্য আমাদের শিখতে হবে, ঠিক আছে? স্যার আমি স্ক্রিন দেখতে পাই না, আমি টোটালি স্ক্রিন দেখতে পাই না স্যার, আমি প্রথম থেকে স্ক্রিন দেখতে পাই না। লিভ নিয়ে আবার জয়েন দেন। 4-5 বার লিখেছি, তারপর হয় না। লিভ নিয়ে আবার জয়েন দেন। আর না হলে আপনার ফোনটা রিস্টার্ট দেন, আপনার ওইখানে নেটওয়ার্কের সমস্যার কারণে এটা হয়, নেটওয়ার্ক একটু উইক থাকলে স্ক্রিনটা আসে না, ঠিক আছে? আচ্ছা, ফোন করে উপরে নিচে দেখতে পারেন। এবার দেখেন, বোঝার চেষ্টা করেন। এখন আমরা কয়েকটা জায়গায় আসি, একটু ওয়েট করেন, টাইম দেন। এইখানে দেখেন বলছে যে শর্টকাট রুলস অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সারসাইজ অফ প্যাসিভ ভয়েস, অর্থাৎ সাব আমাদের এই প্যাসিভটা ভালোভাবে শিখতে গেলে আমাদের টেন্স সম্পর্কে কিন্তু কনসেপ্ট থাকা লাগবে। টেন্সের স্ট্রাকচার যারা বুঝবে তারা প্যাসিভ সহজে বুঝতে পারবে। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আই প্লে ফুটবল। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, আই প্লেড ফুটবল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, ফর এক্সাম্পল আই উইল প্লে ফুটবল, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এটা আমরা অনেকেই জানি। এই টেন্স গুলোরই প্যাসিভের মানে এই টেন্সেরই একটা রিভার্স স্ট্রাকচার আছে। অর্থাৎ যখন সাবজেক্টটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, এখানে তো আমি খেলি, আমি খেলেছিলাম, আমি খেলবো, সাবজেক্ট অ্যাক্টিভ। বাট সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। অ্যামিজার আমরা বসাই কোথায়? কন্টিনিউয়াস টেন্স গুলোতে। এই কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে চলে আসবে যখন সেটা প্যাসিভের হবে। সাবজেক্ট প্লাস অজয়ের প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এই যে অ্যামিজার, অজয়ের, উইল বি, এগুলো সবই আমরা অ্যাক্টিভে কন্টিনিউয়াস টেন্সে বসাই এবং এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। বাট প্যাসিভে এগুলো ইনডিফিনিট টেন্সে বসবে এবং এদের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি, মানে ভি থ্রিটা মূলত অ্যাক্টিভে কোথায় বসে? পারফেক্ট টেন্স গুলোতে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। কিন্তু প্যাসিভের সমস্ত স্ট্রাকচারে মেইন ভার্বটা এই পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। সেটা ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, যে টেন্সই হোক না কেন, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভের সেন্স আগে বুঝতে হবে। যেমন ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল খেলা হয় আমার দ্বারা। আমরা এইভাবে প্যাসিভ শিখবো না। আমি আবার বলছি, যেমন আই প্লে ফুটবল, এটার প্যাসিভ করছে ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয় বাই মি, আমার দ্বারা। কিন্তু এটাকেও আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যাল একটা কনসেপ্ট দিই, আপনার ধরে রাখতে সহজ হবে। দেখেন, আমি এই যে একটা পিডিএফ ফাইল পড়াচ্ছি বা এটার উপরে আমি যদি কোনো লেকচার শিটও দেই, গতানুগতিক ধারায় পড়ে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। রিয়েল লাইফের সাথে অ্যাডাপ্ট করতে হবে, প্র্যাকটিক্যাল কনটেক্সটের সঙ্গে এটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে। তা না হলে কখনোই আপনি এটাকে ধরে রাখতে পারবেন না। সো মনে করেন আপনি একটা ফ্রেন্ডের সঙ্গে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নতুন একটা গ্রাম দিয়ে আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে রাস্তার পাশে বড় একটা মাঠ আছে। মাঠের দুই পাশে দুইটা গোল পোস্ট, এই গোল পোস্ট দেখে আপনি বুঝতে পারছেন এটা একটা ফুটবল খেলার মাঠ। তো আপনার বন্ধুকে আপনি বলছেন যে ইটস আ ভেরি বিউটিফুল প্লে গ্রাউন্ড, আই থিঙ্ক ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড, আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। আপনার বন্ধুকে আপনি বলছেন, আই থিঙ্ক, আমার মনে হয় ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড, এই মাঠে ফুটবল খেলা হয়। এই যে কথাটা বললাম, ফুটবল,
ফুটবলের কি হাত পা আছে? ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। এই যে মনে করেন আপনি ইংরেজি শিখবেন, এখন আপনি কোথায় শিখবেন? ঢাকা শহরে অনেক কোচিং আছে। ওই কোচিং সেন্টার গুলোতে লেখা আছে এই কোচিং এ ইংরেজি শেখানো হয়, এই কোচিং এ ফ্রিল্যান্সিং শেখানো হয়, এই কোচিং এ কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয়। এই যে কথাগুলো না, এই সব প্যাসিভ রিলেটেড। আপনি একটা জায়গায় ইংরেজি শিখবেন, তাহলে তারা বলছে কি যে এখানে ইংরেজি শেখানো হয়, তাহলে ইংলিশটা কি? ইংলিশ ইজ টট, টিচ মানে শেখানো, পাস্ট পার্টিসিপল টট ইন দিস কোচিং। কে শেখায়, কারা শেখায়, সেটা তো আপনি বুঝতে পারছেন না, সেটা তো আপনি সেখানে যাওয়ার পর বুঝবেন। বাট আপনি জাস্ট একটা জায়গার একটা প্রতিষ্ঠানের নাম দেখছেন, সেটা তো ইনঅ্যাক্টিভ। তো এই মাঠে ফুটবল খেলা হয়, এই মাঠে ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ প্লেড, এই মাঠে ফুটবল খেলা হবে, ফুটবল উইল বি প্লেড। প্র্যাকটিক্যাল সেন্সটা বোঝেন? আপনাদের গ্রামে একটা বড় খেলার মাঠ আছে, ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, মাইকিং করে না, মাইকে ঘোষণা দেয় না, দেখছেন না? খেলার আগে বড় কোনো ম্যাচ হলে যে আহ সুখবর সুখবর সুখবর, হ্যাঁ, এক বিরাট ফুটবল প্রীতি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এই মাঠে, আজ বিকাল 4 ঘটিকার সময়ে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরকম ভাবে মাইকিং করেন না, দেখছেন না? সে এই যে কথাগুলো, এই সব প্যাসিভ ভয়েস। হ্যাঁ, কি বলতে পারেন? A very good news to all of you. A great football match has been arranged in this field. কি বললাম বলেন তো? A great football match has been arranged, have বা has been plus V3, প্রেজেন্ট পারফেক্ট, আয়োজন করা হয়েছে। The match will be held at 4 p.m. in the afternoon today. The match will be played, খেলাটা বা ফুটবল ম্যাচটা অনুষ্ঠিত হবে, বা এই ফুটবল খেলাটা হবে, প্লেড বলতে পারেন, উইল বি হেল্ড বলতে পারেন, যেটাই বলেন না কেন। এগুলো সব কি? প্যাসিভ। বুঝতে পারছেন আমার কথাগুলো? প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন কি বলছি আমি? হ্যাঁ, এরকম বলে না? Yes, sir. Yes, sir. কোন একটা জায়গায় খেলাধুলা হলে, কোন একটা কনসার্ট হলে মাইকিং করে না? তো এই যে কথাগুলো বলে, এই যে বাংলাগুলো বলে, এগুলোরও ইংলিশ সব প্যাসিভে হয়। তাহলে এই প্যাসিভ কত বড় একটা জায়গা দখল করে আছে। আর এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানা কত বড় একটা ব্যারিয়ার ইংলিশ শেখার পিছনে। ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। ক্লিয়ার? কি বললাম? এটা আমার আমার প্র্যাকটিসে আছে। দেখেন, এই যে আমি ইংলিশ পারি কেন? এই প্যাসিভ আমি ভালো জানি বলে পারি, আমি নিজেও সেটা মনে করি। এটা যারা প্রথমে ইংরেজি শেখে, অনেকে মনে করে আমি গ্রামার পারি, টেন্স পারি, সব পারি, তারপরে ওখানে কথা বলতে পারি না। এই প্যাসিভের প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে যে সমস্যা থাকার কারণে পারি না, এটা অনেকে বোঝে না। এইটা আমিও, আমি যখন প্রথম ইংরেজি শেখা শুরু করছিলাম, আমিও এটা অনেকদিন পর বুঝতে পারছিলাম, জানেন? তো এই প্যাসিভ সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ, এবং এদের ওই 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 মানে ট্রান্সফরমেটিভ না, এই প্র্যাকটিক্যাল ওইটা বুঝতে হবে। এরপর কন্টিনিউয়াস টেন্স গুলোর প্যাসিভ কিভাবে হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, আই এম প্লেইং ফুটবল। প্যাসিভ হচ্ছে অ্যাম ইজ আর বিং প্লাস ভি3, ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল, ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। অর্থাৎ এই অক্সিলারি ভার্বগুলোর পরে বিং যুক্ত হবে, এক্সট্রা একটা ওয়ার্ড, সেটা হচ্ছে বিং। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল am being, is being, are being plus v3, was being, or being plus v3। আর পারফেক্ট টেন্সের প্যাসিভটা হচ্ছে have has been plus v3, been, b double e n, প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হলে had been plus v3, ফিউচার পারফেক্ট হলে will have been plus v3। পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ খুব বেশি ব্যবহার হয় না, তারপরেও বিভিন্ন জায়গায় আমি একটা প্র্যাকটিক্যাল প্যাসেজ পড়াই আইএলটিএস এর কিউ কার্ড টপিকে। সেই প্যাসেজের একটা সেন্টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। হ্যাঁ, অনেকে কিন্তু এগুলো প্র্যাকটিসে থাকে না, যেন বোঝে না। যেমন মনে করেন, আহ একটা বাক্যটা এরকম ছিল যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। এর কারণটা কি, এর রিজনটা কি? ইংরেজি কেন আন্তর্জাতিক ভাষা? এর কারণ হচ্ছে ইংরেজি অনেক দিন ধরে অনেক দেশে আন্তর্জাতিক যোগাযোগের ভাষা, বা দ্বিতীয় ভাষা হিসাবে, যোগাযোগের দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এই যে কথাটা বললাম না,
ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বিকজ ইংরেজি অনেক দেশে, অনেক বা বিশ্বের বেশিরভাগ দেশে অনেক দিন ধরে যোগাযোগের দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। অর্থাৎ অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে। এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার কি? হ্যাভ, হ্যাজ, বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন আমি 8 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি, আমি কি বলতে পারি? যে আই হ্যাভ বিন টিচিং ইংলিশ, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 8 ইয়ার্স। হ্যাঁ, সো এই যে বাক্যটা আমি লিখলাম, এটা অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত পড়ে আসতেছি, সো এটা পারফেক্ট কন্টিনিউয়াসনেস। এখন এইটার আবার প্যাসিভ। প্যাসিভ মানে সাবজেক্ট তো এখানে আই, কিন্তু প্যাসিভ যেটা সেটা তো সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে না। যেমন ইংলিশটা আমার সাবজেক্ট, স্যার ইংলিশ তো আর কোনো কাজ করতে পারে না। তো বাক্যটা কেমন ছিল বলছি, এই দেখ, প্রথমে একটা এরকম বাক্য ছিল যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল language, 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 because English has been being used, বোঝেন ভার্বটা কি দেখছেন? হ্যাজ বিন বিং ইউজড, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এই পর্যন্ত কিন্তু কেউ প্র্যাকটিস করে না, করতে আসেও না প্যাসিভ। বাট এরকম বাক্য থাকে, এগুলো যখন প্র্যাকটিক্যাল প্যাসেজে থাকে, আপনার যদি না জানা থাকে আপনি এগুলোর অর্থ বের করতে পারবেন না। তো ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে, হ্যাজ বিন বিং ইউজড অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইন মেনি কান্ট্রিজ ফর লং টাইম। এই যে হচ্ছে আমার বাক্যটা পড়লাম এখানে, যে ইংলিশ ইজ an international language because English has been being used as a second language for international communication in many countries for a long time. তো দেখছেন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। আর মডালের ক্ষেত্রে কি হয়? আমাদের ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এদের পর মেইন ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু এগুলোর যখন প্যাসিভ হয়, এদের পরে বি প্লাস ভি থ্রি বসে। এই মডেলের পরে বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। প্যাসিভটা কি? ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। ক্যান বি প্লাস ভি থ্রি। আমি যদি বলি পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত, হোলি কোরআন শুড বি রিসাইটেড, হ্যাঁ, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। তো এই হচ্ছে মূলত প্যাসিভের সেন্স। আমি পিডিএফ ফাইলটা দিলে নিজেরা অনেক ভালো করে একটু প্র্যাকটিস করবেন, এটা দরকার। প্র্যাকটিস করার পর এইখানে দেখেন এক্সারসাইজ অফ ডিরেক্ট প্যাসিভ ভয়েস উইদাউট ইউজিং বাই। বাই ছাড়া ডিরেক্ট প্যাসিভের ব্যবহার এখানে দেওয়া আছে। এখানে 15টা বাক্য আছে। আর ট্রান্সলেশন ডে 6, আপনারা কি এই ট্রান্সলেশন গুলো করেন? আমি তো প্রত্যেকটা পিডিএফ ফাইল ক্লাসের সঙ্গে সঙ্গে দিয়ে দেই। তো এই ট্রান্সলেশন গুলো কি কেউ প্র্যাকটিস করেন? বলেন দেখি কে করে। করেন? গত পিডিএফ এ ডে 5 ছিল না, 19 বা 20 যেটা ছিল, ডে 5 ছিল। আর এটা কি? ডে 6। এখানে কিন্তু ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রিলেটেড কয়েকটা সেন্টেন্স আছে। কোন টেন্স বলছি বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর এই 15টা সেন্টেন্স যেটা হচ্ছে প্যাসিভ রিলেটেড, অর্থাৎ যেটা এখন করালাম, দেখেন আমার কাছে যা আছে, আমি যা করাই, আমার এই যে 70টা ক্লাস, এটা যদি কেউ কোনোভাবে কমপ্লিট করতে পারে, অর্থাৎ ভালোভাবে কমপ্লিট করতে পারবে, ইভেন আমি এখানে আপনাদের বলতে পারি এই যে 61 জন এখন এখানে ক্লাস করছেন, এখানে 50 জনও নেই যারা এই পর্যন্ত যে 21টা ক্লাস নিয়েছে, 21টা ক্লাস ন্যূনতম 50% কমপ্লিট করছেন। এরকমও 50 জন নেই, হয়তো 10 জন আছেন যারা খুব শেখার ইচ্ছা, তারা হয়তো রেগুলার ফাইলগুলো পড়েন বা রেকর্ড গুলো দেখেন। বাট যদি কেউ দেখেন, সে ওই 70টা ক্লাসও লাগে না, 30টা ক্লাস করলে ইংলিশ এক্সপার্ট হতে পারবে। কারণ এই যে আজকে 21, কালকে 22 পড়াবো, তারপরে আমি প্র্যাকটিক্যাল লেসনের ভিতর চলে যাব।
সো সেই প্র্যাকটিক্যাল লেসন গুলো যখন আমি শেখাবো বা পড়াবো, তখন এই ল্যাঙ্গুয়েজটা কতটা সহজ হয়ে যায়, জাস্ট ওর পরে আর 10টা ক্লাস স্পিকিং এর উপর করবেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেন অ্যাডভান্স গ্রামার রাইটিং সেটা পরে দেখবো। কিন্তু এ তো করে না, অনেকেই করে না, ভাবে ওখানে টাকা দিয়ে কোর্স করতেছি, ক্লাস করলেই পেরে যাবো, ওই আসলাম গেলাম হয়ে গেল। কিন্তু আমি তো টিচার, আমি আপনাকে টিচিং দিছি, টিস। বারবার বলি আপনাদের, এটা কি একটা পজিটিভ ভার্ব। পজিটিভ মানে কি? সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করায়। অর্থাৎ আমি সাবজেক্ট, আমি টিস, টিস করতেছি, মানে আমি আপনাকে শেখাচ্ছি। কিন্তু শিখবেটা কি? আপনি। কাজটা কার? আপনার। কথা বলবে কে? আপনি। লিখবে কে? আপনি। আমি কি করতেছি? আই ক্যান গিভ ইউ আ গাইডলাইন, আই ক্যান গিভ ইউ সাম স্ট্র্যাটেজি আর টেকনিক দ্যাট ইউ হ্যাভ টু ফলো। সো কাজটা অ্যাকচুয়ালি কার? আপনার। আমি কি আপনার গালে তুলে দিতে পারবো? পারবো না। আমি কারেক্ট স্ট্র্যাটেজি দেখা দিতে পারি, কারেক্ট টেকনিক বলে দিতে পারি, কারেক্ট ওয়ে দেখা দিতে পারি, কারেক্ট একটা গাইডলাইন দিতে পারি। কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। যারা ফ্রি টাইম পান, প্রিভিয়াস ক্লাস যে কয়টা আপনার কাছে থাকে, যে কয়টা হোয়াটসঅ্যাপে গ্রুপগুলোতে সামনে আসে, একটু একটু করে পড়বেন, একটু একটু করে রেকর্ডটা দেখবেন, বা আমার বইটা যারা নিয়েছেন, বইয়ের লেসন গুলো একটু একটু করে পড়ার চেষ্টা করবেন। এই প্যাসিভ ভয়েসের চ্যাপ্টারও আছে, এর আগে যে উড মডেল ভার্বের চ্যাপ্টার সেটাও আছে, একটু একটু করে পড়বেন। আর রেকর্ডেড ক্লাসগুলো তো ধারাবাহিকভাবে আমি দিচ্ছি, তো সেটাও দেখবেন আপনার ফ্রি টাইমে। একটু কমপ্লিট করেন, বিশ্বাস করেন। 70টা ক্লাস বলছি না, 35টা ক্লাস করেন, তারপরে আপনারা শেখা লাগবে না, আপনি ওটাতেই পারবেন। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন আমি কি বলছি? একটু করতে হবে। আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি 50 জনও নেই। এই যে 57 জন হয়ে গেছেন, তো 50 জনও নেই যারা প্রপার ওয়েতে প্র্যাকটিস করে বা আমার কথাগুলো শোনে বা ক্লাসগুলো করে। হয়তো 10 জন 12 জন করতে পারে। স্যার রেকর্ডেড ক্লাসটা আছে যে হ্যাঁ, রেকর্ডেড ক্লাসটা আগেরটা আমি দিতে দ্রুত দেবেন। দিয়ে দিব, সমস্যা নেই। আমি গত 2 দিন একটু খুব বিজি ছিলাম আমার কিছু অফিসিয়াল কাজের জন্য, তো আমি দিয়ে দিব। আচ্ছা, তো যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে হবে। আমি একটু দেখাই কয়েকটা, একটু দেখেন। বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, টেন্স ধরতে হবে বাংলা দেখে। হয়েছিল, তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। ইংলিশটা কি হবে? সাবজেক্টটা কি? দ্য ক্যাট। এটা প্যাসিভ হবে কেন? আমাদের কিন্তু আগে এইটা বুঝতে হবে যে অ্যাক্টিভ কোনটা, প্যাসিভ কোনটা। আমরা কিন্তু প্যাসিভ ধরাটা শিখতে পারি না, বুঝতে পারি না। প্যাসিভ কি? এই সাবজেক্ট কি? বিড়াল। এই বিড়ালকে হত্যা করা হয়েছে মানে কি? ভাবেন, প্র্যাকটিক্যালি ভাবেন। মনে করেন আহ কি বলবো, আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে। বিড়ালটাকে দেখে আপনার মনে হচ্ছে কেউ একজন এই বিড়ালটাকে মেরে ফেলছে, কেউ একজন বিড়ালটাকে মেরে ফেলছে, এরকম মনে হচ্ছে। বোঝেন ভালোভাবে? এখন ওই বিড়ালটা কি কোনো কাজ করতে পারতেছে? বিড়াল তো মরা, ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, সে তো কোনো কাজ করতেছে না। কাজটা যার দ্বারা হয়েছে তাকে তো আমি দেখিনি, সে তো আমার সামনে নেই, তাকে তো আমি চিনি না, তাকে তো আমি মেনশন করছি না। আমি ওই অবজেক্টটাকেই মেনশন করছি, দ্য ক্যাট। এই জন্য এটা প্যাসিভ। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দ্য ক্যাট, এবার হয়েছিল, পড়েছিল, গিয়েছিল, এটা পাস্ট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ হচ্ছে ওয়াজ আর প্লাস বিডলি। তাহলে দ্য ক্যাট ওয়াজ কিল্ড, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। দ্য ক্যাট ওয়াজ কিল্ড, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। তাহলে আমার ইংলিশটা কি হবে? দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। কি হবে? পাস্ট টেন্স এটাও। আমরা বলি না তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কি শুরু হয়েছে, তোমার পরীক্ষা কবে শেষ হবে? পরীক্ষার কি কোনো হাত পা আছে? পরীক্ষা নিজে নিজে শুরু হতে পারে? পরীক্ষা যারা নেয় তাদেরকে আমি চিনি না। তাহলে আমরা এরকম বলি না পরীক্ষার কথা, এগুলো ইংলিশে বললে এই সবই প্যাসিভ ভয়েসের হবে, অ্যাক্টিভ না। এই ধরনের কথা তো আমাদের বলতে হয়, তাই না? যে আমার আজকে থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু কি, মাই এক্সাম উইল বি স্টার্টেড ফ্রম টুডে, নট উইল স্টার্ট, উইল বি স্টার্টেড। এগুলো বুঝতে হবে। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এই একটা ফিউচার টেন্স। রাজুকে লন্ডনে পাঠানো হবে, দেখেন সাবজেক্টকে রাজু, এই রাজু কিন্তু কোনো কাজ করবে না। রাজু এটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। রাজু নামক ছেলেটাকে লন্ডনে পাঠানো হবে, পাঠানো হবে মানে কি? ফিউচার। তো কেউ একজন পাঠাবে, তার বাবা পাঠাতে পারে, তার ভাই পাঠাতে পারে, মানে কাজটা অন্য কারো দ্বারা হবে। রাজু এটা ইনঅ্যাক্টিভ, এ কোনো কাজ করতেছে না, এই মানুষটাকে পাঠানো হবে, অর্থাৎ এটা অবজেক্ট। সো রাজু
উইল বি সেন্ট, সেন্ড এর পাস্ট পার্টিসিপল সেন্ট, অর্থাৎ শ্যাল বা উইল বি প্লাস ভি থ্রি। কি ব্যাপারে লেখা চেঞ্জ হয়ে গেল কি করে? রাজু উইল বি সেন্ট, সেন্ট টু লন্ডন টুমরো। এই যে শ্যাল বি বা উইল বি প্লাস ভি থ্রি, এটা কি? ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। দেখেন সাবজেক্ট কি? আমরা। আমরা কিন্তু কোনো কাজ করতেছি না, বাইরে থেকে কেউ কোনো একটা বিষয় আমাদের জানিয়েছে, অর্থাৎ কাজটা যার দ্বারা সম্পন্ন হচ্ছে তাকে এখানে মেনশন করেছে, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। দেখবেন কেমন প্রেজেন্ট পারফেক্ট, এটা হয়েছে, গিয়েছে, থেকেছে। সো উই হ্যাভ বিন ইনফর্ম, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস বি থ্রি অ্যাবাউট দিস ম্যাটার। অথবা এই কথাটাকে এইভাবে বলা যায় যে দিস ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস, অর্থাৎ বস্তুবাচক অবজেক্টকেও নেওয়া যায়, বাট ব্যক্তিকে রাখলে বেশি ভালো হয়। তো উই হ্যাভ বিন ইনফর্মড, এটা তার মানে কি আমরা কিছু করতেছি না, আমাদেরকে হয়তো পুলিশে বা অন্য কোনো একটা ব্যক্তি কিছু জানিয়েছে। এই দেখেন, আমি মনে করি এই বিনটা এখানে রাখবো না, আমি যদি বলি উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এর বাংলা কি জানেন? আমরা বিষয়টি জানিয়েছি, তখন সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়, সাবজেক্ট কাজ করা শুরু করে দেয়। আমরা বিষয়টি, আমরা কাউকে কোনো একটা বিষয় জানিয়েছি, জানিয়েছি, বাট যখন এই ভিতরে একটা বিন বসাচ্ছি তখন ওই উইটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমাদেরকে জানানো হয়েছে, আমাদেরকে একটা বিষয় জানানো হয়েছে, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এগুলো আপনাদের করতে হবে, যতটুকু সেন্স বা ধারণা দেওয়ার বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি, নিজেদের একটু করতে হবে। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। আমরা অনেকেই মনে করি একটা বাক্যের শুরুর ওয়ার্ডই সাবজেক্ট হয়। আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয়। এই আমাদের গ্রাম, 16ই ডিসেম্বর, এগুলো কিন্তু সাবজেক্ট না। মনে রাখবেন একটা বাক্যে সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, অর্থাৎ নাউন প্রোনাউন মানে কি ব্যক্তি বা বস্তু। এই 16ই ডিসেম্বর এটা একটা সময়, আমাদের গ্রাম এটা একটা জায়গা, অর্থাৎ এই সময়, জায়গা, ম্যানার, এগুলো হচ্ছে সব অ্যাডভার্ব। এই 16ই ডিসেম্বর অ্যাডভার্ব অফ টাইম, আমাদের গ্রাম অ্যাডভার্ব অফ প্লেস। এই শুরুর ওয়ার্ডই অলওয়েজ সাবজেক্ট হয় না, বিশেষ করে এই প্যাসিভ রিলেটেড বাক্য, এগুলো কিন্তু সাবজেক্ট না। এই যে প্রতিদিন 100 লোক করোনায় আক্রান্ত হচ্ছে, বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, বর্তমান, প্রতিদিন, গতকাল, এগুলো কি আমাদের সাবজেক্ট? না, শুরুর ওয়ার্ডটা সাবজেক্ট না। এই যে 16ই ডিসেম্বর না, এখানে সাবজেক্টটা কি জানেন? কি পালন করা হয়, ভার্বকে প্রশ্ন করতে হয় কি বা কাকে দ্বারা, বিজয় দিবস, ভিক্টরি, এটা সাবজেক্ট। ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। ধর আমি আর এখানে লিখতে পারতেছি না, বারবার ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। তো এই যে বিষয়গুলো, এগুলো আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা করতে হবে, ঠিক আছে? প্রতি বছর যেহেতু হয়, তো প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ। এই যে আমাদের গ্রামে বইমেলা অনুষ্ঠিত হয়, বুক ফেয়ার, এখানে সাবজেক্ট হচ্ছে কি অনুষ্ঠিত হয়, বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ এভরি ইয়ার ইন ফেব্রুয়ারি। দে ওয়ার নট ইনভাইটেড, তাদের নিমন্ত্রণ করা হয়নি। হিজ বার্থডে অর হার বার্থডে উইল বি সেলিব্রেটেড টুমরো। সো এইভাবে এইগুলো আপনারা নিজেরা একটু করবেন, দেখি আপনারা কতজন করতে পারেন। আর তারপর এইখানে যে সেন্টেন্স ট্রান্সলেশন গুলো আছে, ডে 6, এটা একটু করবেন। এইটা করার পর আমি এই 1 to 6 পর্যন্ত এক, মানে শুধুমাত্র একটা ক্লাসে আমি ট্রান্সলেশন গুলো সলভ করাবো, অর্থাৎ যারা এগুলো করেছেন তারা সেটা সলভ করে সংশোধন করে নিতে পারবেন, আর যারা করেননি তারাও শিখে যাবেন। অর্থাৎ একটা ক্লাস এই 6 পর্যন্ত আসলে আমি মানে এটা বাদ দিয়ে এরপরে আরেকটা প্যাসিভের ক্লাস নিব, তারপর ট্রান্সলেশন যেটা বলছি 6 পর্যন্ত আমি সলভ করব, করার পর আবার কয়েকটা করার পর একসাথে সলভ করে দিব। তো এগুলো আপনারা নিজেরা একটু করবেন, করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই, অ্যান্ড সি ইউ